৫ই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক চক্রান্তবলী চলছে। প্রথমেই বের হইল আনসার লীগ, তারপর বের হইল অটোরিকশা চালক লীগ, তারপর বের হইল আপনার ইসকন লীগ বা যেটাকে হিন্দু লীগ অনেক বলে, হ্যাঁ। তারপরে কিছুদিন দেখলাম গার্মেন্টস শ্রমিক লীগ। এভাবে একটার পর একটা। সর্বশেষ সংযোজন গত পরশুদিন একটা দেখলাম, সেটা হচ্ছে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী একটা সংগঠন। তারা একটা নতুন লিগে পায়তারা করতেছে। ঘটনাটা হয়তো আপনারা অনেকেই জানেন, তবুও আমি একটু পেছন থেকে বলি এবং তারপর আমি আমার যে টেক্সটটা সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই সংগঠনটি প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে একটা পদযাত্রা নিয়ে এগোতে শুরু করে এবং একটা জায়গায় গিয়ে আপনারা জানেন যে কোনো দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রের সুপ্রিম পাওয়ার যার কাছে থাকে তার একটা নিরাপত্তা বেষ্টনী বা প্রোটোকল থাকে। সেখানে গেলে আপনাকে থামাবেই, কিন্তু তারা সেখানে গেলেন এবং তারা কিছু উস্কানিমূলক কাজ করলেন যাতে পুলিশ বাধ্য হয় তাদের উপরে লাঠিচার্জ করতে অথবা তাদের সেই উস্কানির ফাঁদে পা দিতে। এটা বাংলাদেশের সংস্কৃতিতে নতুন কিছু না। যদি আজ শেখ হাসিনা থাকতো তাহলে ওই আন্দোলন ওনার কার্যালয় বা বাসভবন তো দূরের কথা, ওই শাহবাগেই শেষ হয়ে যেত। শাহবাগ বলতে বলতে আসলে এখন একটু অগ্রিম বলে রাখি, আসলে এই সংগঠনটা কিন্তু শাহবাগ কেন্দ্রিক, অর্থাৎ শাহবাগই কেন্দ্রিক। এরপর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে যখন তারা চলে আসে তখন পুলিশের সাথে তাদের প্রথমে বাকবিতণ্ডা এবং একটা পর্যায়ে তাদের সাথে উত্তেজনাকর একটা পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ স্বাভাবিকভাবেই তখন কিছুটা আগ্রাসী ভূমিকা নেয় এবং এটাকে আবার একটা নতুন ইস্যু করার জন্য ওই শাহবাগীরা চেষ্টা করে। আপনাদের যদি মনে থাকে যে 2013-14 সালে যখন শাহবাগে গণতন্ত্র মঞ্চ করা হয়েছিল, যেটাকে অনেকেই গাঞ্জা মঞ্চ নামে অভিহিত করেছিল, সেই মঞ্চে যত নাটক, সেই মঞ্চে যত ডায়লগ আসতো তার সবগুলোই কিন্তু ছিল মূলত ভারতের যে গোয়েন্দা সংস্থা এর প্রযোজনায়। আমি স্পষ্টতই এবারও শাহবাগের যে কার্যক্রম সেটাকে দেখতে পাচ্ছি সেই গণতন্ত্র মঞ্চে যে প্রযোজক প্রতিষ্ঠান তাদেরই একটা প্রযোজিত একটা প্রোগ্রাম হিসেবে। আপনারা জানেন গতকালই 5ই মে হেফাজতের উপরে যে বর্বর গণহত্যা হয়েছিল তার বিরুদ্ধে শেখ হাসিনা সহ মোট 34 জনের নামে মামলা হয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। ঠিক একই দিনে এই শাহবাগীরাও এই ধরনের একটা উদ্যোগ নিল। ঘটনা কি দুয়ে দুয়ে চার মিলে যাচ্ছে না? আমরা এর আগেও দেখেছি যে বিভিন্ন রকমের ছোটখাটো দাবি দেওয়া নিয়ে যেসব গ্রুপগুলো কোনো আন্দোলন করার চেষ্টা করেছে তারা সবাই ওই শাহবাগে গিয়েছে। শাহবাগটা মূলত কাদের পছন্দের জায়গা? এটা হচ্ছে আওয়ামী ফ্যাসিস্টদের, যেখান থেকে যখন তারা ক্ষমতায় ছিল তখন ওইখান থেকে বিভিন্ন ঘোষণার মাধ্যমে তারা হচ্ছে বিভিন্ন দাবি দেওয়া আদায় করার জন্য সরকারের উপরে সাজানো চাপ দিত। আর এখন বর্তমানে হচ্ছে ইউনূস সরকারকে ডিস্টেবলাইজড করার জন্য বিভিন্ন রকমের পায়তারা করতেছে। আপনারা জানেন যে এই মুহূর্তে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব একটা ভালো নয়। পুলিশ তার স্বাভাবিক কাজকর্ম করতেছে না, না করার পিছনে অন্য কারণ, সেটা ভিন্ন এপিসোডে বলা যাবে। কিন্তু এই অবস্থার মধ্য দিয়ে একটা দেশ যখন যাচ্ছে তখন ছোট্ট ছোট্ট ইস্যুকে অনেক বড় করে দেখানো হচ্ছে। একটা উদাহরণ না টানলে না হয়। পৃথিবীতে আপনি যদি সকল দেশের গুগলে সার্চ করেন যে কোন দেশে অপরাধ কম, তাহলে প্রথম দিকে তালিকায় চলে আসবে উত্তর কোরিয়ার নাম। আশ্চর্য হচ্ছেন? আমি ঠিক বলছি, আপনি চেক করে দেখুন গুগলে। কারণ উত্তর কোরিয়াতে কোনো অপরাধ হওয়ার সুযোগই নেই। উত্তর কোরিয়ার যত অপরাধ সবই করে রাষ্ট্র এবং তাদের কোনো কিছু স্বাধীনতা নেই সেটা প্রচার করার জন্য, যার ফলে সেখানে আর কোনো কিছু প্রচারিতও হয় না, প্রকাশিতও হয় না। বিশ্ব গণমাধ্যম দেখতেছে যে উত্তর কোরিয়ার কোনো সমস্যা নেই। আমাদের ফ্যাসিস্ট শেখ হাসিনাও ছিল সেই একই ধরনের একটা রেজিম। তিনিও বিগত 16টি বছর এই দেশের অনেক অন্যায়, অনেক অত্যাচার, অনেক হত্যা, অনেক গুম সবকিছুকে উনি মাটি চাপা দিয়ে রাখতেন, মানুষকে প্রচার করতে দিতেন না, যার ফলে মনে হতো আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো ছিল। 8 বছরের যে মেয়েটা আসিয়া মাগুরায় ধর্ষিত হয়েছে, সে আমার বোন, সে আমার সন্তান। একটা এ ধরনের ঘটনাকেও আমি কনডেম করি, কিন্তু আওয়ামী লীগদের আমলে এ ধরনের কত ঘটনা ঘটেছে তার কয়টা আমরা জানতে পেরেছি? যেগুলো প্রকাশ পেয়েছে সেগুলোর বিচার হয়নি। আর বেশিরভাগই অস্ত্রের ভয়ে, ক্ষমতার ভয়ে, পেশিশক্তির কারণে একটা আলোর মুখ দেখেনি। এখন যখন একটা ঘটনা এসে গেছে আর পুলিশ যখন খুব ভঙ্গুর মনোবল নিয়ে আছে, এই মুহূর্তে শাহবাগীরা এইটা নিয়ে খুব
উঠে পড়ে লেগেছে। এদেরকে খুব শক্ত হাতে দমন করতে হবে। সেটা কি আমাদের রাষ্ট্র করবে? হ্যাঁ, রাষ্ট্রের একটা দায়িত্ব আছে, কিন্তু রাষ্ট্র তো করে পুলিশের মাধ্যমে। সেই পুলিশ তো ঠিকমতো পারফর্ম করছে না। তাহলে আমাদের স্বাধীন নাগরিক হিসাবেও দায়িত্ব আছে এই ধরনের ভায়োলেন্স থেকে নিজেদেরকে রক্ষা করার। প্রত্যেকটা পাড়া মহল্লায় আমরা যদি একটা কমিটি গঠন করি, যে কমিটির মাধ্যমে আমরা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে পারি, পাশাপাশি এইসব দর্শকদের কানে একটা ওয়ার্নিং দেওয়ার জন্য আমাদের প্রত্যেক পাড়া মহল্লায় পাহারা বলুন, মিছিল মিটিং থেকে শুরু করে একটা সমাবেশ থেকে শুরু করে, অর্থাৎ জনগণের সম্পৃক্ততা নিয়ে আসতে পারি, তাহলেই কিন্তু আমরা অনেকটাই এগিয়ে যাব এই ব্যাপারটায়। অর্থাৎ এটাকে রাষ্ট্রীয় অন্যায় না দেখে এটাকে সামাজিক অন্যায় হিসেবে দেখা উচিত। আর এই কাজটা করতে পারলেই শাহবাগীদের মুখে জুতা পড়বে। তাদেরকে তো সরাসরি জুতা দিয়ে মারা যাবে না, কিন্তু টেকনিক্যালি তারা যেভাবে দেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে, ঠিক একই উপায়ে আমরা চেষ্টা করব তাদেরকেও নিবৃত রাখতে। আসুন আমরা সবাই মিলে দেশের সকল ধরনের অন্যায় অত্যাচার বিরুদ্ধে নিজের অবস্থান থেকে সোচ্চার হই। পাশাপাশি এই শাহবাগী তথা আফসোস লীগের যে বিভিন্ন রকম ফ্যাসিস্ট কার্যক্রম এবং দেশকে অপতৎপরতার মাধ্যমে অস্থিতিশীল করার চেষ্টা, সেখান থেকে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে রক্ষার জন্য সবাই একতাবদ্ধ হই। এখানে সবচাইতে বেশি দরকার রাজনৈতিক ঐক্যমত্য। আশা করি আমাদের দেশের রাজনৈতিক যে দলগুলো আছে তারা বিষয়টি অনুধাবন করতে পেরে ভারত বা পতিত আওয়ামী লীগকে কোনো ধরনের কোনো সুযোগ আর দিবেন না। ধন্যবাদ সবাইকে।